রাতের অন্ধকারে ছেয়ে আছে শ্মশান। তারই মধ্যে এক জায়গায় আগুন জ্বালিয়ে যজ্ঞ করছেন একজন মধ্যবয়স্ক ব্যক্তি। এক মনে যজ্ঞকুণ্ডের সামনে বসে চোখ বুজে দুর্বোধ্য মন্ত্র উচ্চারণ করে চলেছেন তিনি। বসে থাকা অবস্থাতে থাকলেও তিনি যে বেশ লম্বা সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। পরনে লাল টকটকে ধুতি আর গায়ে একটা হলুদ রঙের চাদর। সে চাদরটা দিয়ে তার মুখ, তার নাক তিনি ঢেকে রেখেছেন বলে মুখটা ঠিক মতন বোঝা যাচ্ছে না। কপালে লাল সিঁদুরের তিলক। হঠাৎ করে তার সামনে একটা লাঠি হাতে পালোয়ান এসে উপস্থিত হল। হয়তো সে সেই ভদ্রলোকের শাগরেদ হবে। সেই মাঝবয়সী লোকটাকে সেই পালোয়ান বলে উঠল, সর্দার, একজনকে নিয়ে এসেছি। ঠিক আছে, তোরা সব ব্যবস্থা কর, আমি যাচ্ছি। চোখ বোঝা অবস্থাতেই গম্ভীরভাবে সেই পালোয়ান যুবককে বলে উঠল সেই মাঝবয়সী ভদ্রলোক। জো হুকুম সর্দার। হাত জোড় করে কথাটা বলে সর্দারের হুকুম মতন কাজ করতে চলে গেল সেই পালোয়ান যুবক। স্টুডিও ফ্রিকোয়েন্সি লাইভের নিবেদন হন্টেড 100-এ আজ আপনাদের জন্য রয়েছে লেখক সায়ন রুদ্রর কলমে নিস্তার নেই। লেখক সায়ন রুদ্র, জন্ম 18 জুলাই 1992, বর্তমানে বেসরকারি সংস্থায় কর্মরত। রহস্য রোমাঞ্চ লেখক হিসেবে বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। কিশোরদের জন্য তার লেখা গল্পের বইগুলি হল ভয়ের আড়ালে, ভ্যাম্পায়ারের আগমন, পোড়া মন্দিরের রহস্য ইত্যাদি। তার লেখা বেশ কিছু কবিতার বইও রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য কবিতা সমাহার, কবিতা যা জীবনের কথা বলে ইত্যাদি। বইগুলি পাঠক মহলে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে বিভিন্ন ইউটিউব চ্যানেলে তার লেখা নানান গল্প অডিও আকারে শোনা যায়। আজ গল্প পাঠে রয়েছেন ব্রতদীপ। অন্যান্য চরিত্রে নীল, সৌমিক, আকাশ, পার্থ, মৌমিতা, পুনম এবং বর্ণালী। গল্পের সূত্রধার অনন্যা। প্রচ্ছদ অলঙ্করণে ইতি অর্পণ। শব্দগ্রহণ অনন্যা। আবহ এবং সম্পাদনায় ফিনিক্স। পরিকল্পনা এবং পরিচালনায় অনন্যা। শুনছেন আজকের গল্প নিস্তার নেই। 5 জুলাই 2007। রবি এখন এসেছে তার গ্রামের বাড়িতে। তার গ্রামের বাড়িতে এখন অবশ্য কেউ থাকে না। সে যখন ছোট ছিল তখনই তার বাবা মা তাকে নিয়ে চলে যায় শহর। গ্রামে লেখাপড়ার তেমন সুযোগ সুবিধা নেই বলে তারা তখন থেকে শহরেই থাকতে শুরু করে। গ্রামেরই বাড়ির দায়িত্ব থাকে তাদেরই এক প্রতিবেশী বিশু কাকার উপরে। তিনি একসময় রবিদের বাড়িতে কাজ করতেন। রবির বাবার খুব বিশ্বস্ত কাজের লোক ছিলেন বিশু কাকা। রবিকে ছোটবেলাতে কোলে পিঠে করে মানুষ করেছিলেন তিনি। রবিরা শহরে চলে যাওয়ার সময় তিনি খুব কেঁদেছিলেন, তাদের বাড়িতে আর কাজ করতে পারবেন না বলে। আসলে অনেকদিন ধরে কাজ করতেন তো, তাই বাড়ির লোকের মতনই হয়ে গিয়েছিলেন। রবির বাবা তাকে অনেক করে বলেছিলেন তাদের সঙ্গে শহরে যেতে, সেখানে তাদের বাড়িতে থেকে কাজ করতে, কিন্তু বিশু কাকা রাজি হননি। তিনি বলেছিলেন এই গ্রামটাই তার জন্মস্থান, তিনি যতদিন বাঁচবেন এই গ্রামেই থাকবেন, এই গ্রামেই তিনি চাষবাস করে দিন গুজরান করবেন, আর মরার সময় এই গ্রামেতেই মরবেন। আর তাছাড়া তিনি চলে গেলে রবিদের এই বাড়িটাকে দেখভাল করবে, সে কথাও তিনি বলেছিলেন। রবিরা যখন শহরে গিয়েছিল তখন তাদের বিশু কাকার ছোট্ট একটা মেয়েও ছিল। এখন অবশ্য সে অনেকটাই বড় হয়ে গেছে। এরপর থেকে রবি তার বাবা মায়ের সঙ্গে শহরেই থাকতে শুরু করে। সেখানে পড়াশোনা করে, এখন ভালো চাকরিও করে। বেশ কয়েক মাসই হলো সে অফিসে জয়েন করেছে। এই কয়েক মাসেই তার কর্মদক্ষতা আর সুন্দর ব্যবহারের জন্য সে অফিসের সকলেরই মন জয় করে নিয়েছে।
এই শহরেই সে স্থায়ীভাবে বসবাস করে বর্তমানে। ছোটবেলায় তার বাবার সঙ্গে হয়তো বছরে একবার কি দুইবার সে গ্রামে আসতো, 2-1 দিন থাকতো সেই গ্রামে, আবার ফিরে যেত শহরে। কিন্তু তার বাবা মারা যাওয়ার পর আর আশা হয়ে ওঠেনি বলতে গেলে। ওই হয়তো একবার বা দুবার এসেছিল সেই গ্রামে। সে যখন কলেজে পড়তো তখনই তার বাবা মারা যায়, সেরিব্রাল হার্ট অ্যাটাক। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায় তার বাবা। কান্নায় ভেঙে পড়েছিল তার মা। সেই দিনটার কথা মনে পড়লে এখনো রবির মন খারাপ হয়ে যায়। এরপর কলেজের পড়া শেষ করে ইউনিভার্সিটির এক্সাম প্রায় শেষ হতেই মেধাবী ছাত্র হওয়ার কারণে একটা বেসরকারি সংস্থায় চাকরিও পেয়ে যায় সে। চাকরিটা পেতে সে যে মনে মনে যথেষ্টই খুশি হয়েছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। সে ভেবেছিল এবার তার মায়ের দুঃখ কিছুটা হলেও লাঘব করবে সে। তার বাবা মারা যাওয়ার পরে তার মা যেভাবে শুধুমাত্র তার বাবার পেনশনের টাকাতে কষ্ট করে সংসার সামলে তার পড়াশোনার খরচ চালিয়েছেন, সেটা হয়তো বাড়ির মায়েদের পক্ষেই সম্ভব হয়। এখন সে এসেছে তার গ্রামের বাড়িতে। অফিসের পুজোর ছুটিতে কটা দিনের জন্য সে এসেছে গ্রামের বাড়িতে বেড়াতে। কতদিন পরে আবার তার সেই গ্রামে ফিরে এসেছে সে, তা প্রায় 2-3 বছর তো হবেই। গ্রামের অপরূপ সৌন্দর্য, মাঠের ধারে ধারে হওয়া সরিষার গাছ, এসব তাকে আকর্ষণ করলেও নানা কারণের জন্য আর গ্রামে আসা হয়ে ওঠেনি তার। তাছাড়া নতুন অফিসে জয়েন করেছে, তার একটা কাজের চাপও আছে। তাই এবার সে ভেবে নিয়েছিল এবার ছুটিতে সে তার গ্রামের বাড়িতে আসবেই। তবে তার মা আসতে পারেননি। তার মায়ের হাঁটুর ব্যথাটা কয়েকদিন হলো ভীষণ রকম বেড়েছে, তাই ডাক্তারের পরামর্শে বাড়িতেই আছেন তিনি। বাড়িতে তাকে সবসময় দেখাশোনার জন্য পূজা দিদি আছেন, যে তার বাড়িতে কাজ করে, কোনো চিন্তার কারণ নেই। তাছাড়া পূজা দিদিকে বললে তিনি রাতেও থাকবেন তার মায়ের কাছে। মাঝবয়সী মহিলা, স্বামী মারা গেছেন, একমাত্র ছেলে, তাও সে দেশের বাইরে কাজ করে, তাই তার বাড়িতে তিনি ছাড়া আর কেউ থাকেন না। তাই এই 2-3 দিনের জন্য মাকে পূজা দিদির দায়িত্বে রেখে সে এসেছে গ্রামের বাড়িতে ঘুরতে। রবি প্রথমে যেতে রাজি হয়নি, কিন্তু তার মাই তাকে বললেন একবার ঘুরে আসতে গ্রামের বাড়ি থেকে। তিনি বললেন, মন যখন চাইছে তখন একবার ঘুরে আয় না গ্রাম থেকে। ওখানে গেলে দেখবি তোর মনটাও ভালো হয়ে যাবে। তোর বাবা আর আমার জন্মস্থান ওই গ্রাম, সেখানেই আমরা ছোট থেকে বড় হয়েছি। কত স্মৃতি জড়িয়ে আছে আমাদের ওই গ্রামে। তোরও তো ছোটবেলা কেটেছিল এখানে। এখন অবশ্য তোর ওসব কথা মনে নেই। আমার কথা চিন্তা করিস না বাবা, পূজা তো আছেই আমার কাছে আমার দেখভাল করার জন্য। অতএব মার কথা শুনে সে চলে এলো তাদের এই গ্রামে। 2 দিন গ্রামে থেকে সে চলে যাবে। তবে সে একা এখানে আসেনি, তার অফিসের সিনিয়র বারিন্দা এসেছে তার সঙ্গে। বারিন বয়সে হয়তো তার চেয়ে কয়েক মাসের বড় হবে, কিন্তু তার অফিসে কাজ করছে তার চেয়ে বছরখানেক আগে থেকে, আর পোস্টটাও তার চেয়ে উঁচুতে। তাই মর্যাদার খাতিরে রবি তাকে বারিন্দা বলেই ডাকে, যদিও তারা মেলামেশা করে বন্ধুর মতনই। রবির মুখে অফিসে তার গ্রামের কথা শুনে বারিন্দাও ইচ্ছা প্রকাশ করল তার সঙ্গে তার গ্রামে আসার জন্য। বলেছিল, পুজোর ছুটিটা একা একা কাটাতে হবে বাড়িতে, তার চেয়ে চলো তোমার সাথে তোমার গ্রামে ঘুরে আসি। একটু ইট কাঠ কংক্রিটের এইসব নিষ্প্রাণ জায়গাগুলো ছেড়ে বেড়ানো হবে। কি আইডিয়াটা খারাপ? বারিন্দার কথা সে ফেলতে পারল না। আসলে বারিন্দা হয়তো খুবই একা এই শহরে। বিয়ে করেছিল, কিন্তু তার বউ বেশ কয়েক মাস আগে অন্য একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে। এখন আর বউয়ের কোনো খবর সে জানে না। কথায় কথায় একদিন বারিন্দাই রবিকে বলেছিল তার জীবনের এই কথাটা। নিজের বউকে সে বড়ই ভালোবাসত, আর তার স্ত্রীর এভাবে তাকে ঠকিয়ে চলে যাওয়াতে সে যথেষ্টই দুঃখ পেয়েছে। এটা বারিন্দার কথা শুনে স্পষ্টই বোঝা যাচ্ছিল। এরপর এই ব্যাপারে রবি আর কোনোদিন কিছু জিজ্ঞেস করেনি বারিন্দাকে। তবে সে যে এখনো সেই দুঃখ মনের মধ্যে জমিয়ে রেখেছে সেটা তাকে দেখলেই বোঝা যায়। এরপর থেকে রবি আর বারিন্দা দুজনে প্রায় বন্ধুর মতনই হয়ে গিয়েছিল। তাই রবির এই গ্রামের বাড়িতে বারিন্দাও এসেছিল রবির সঙ্গে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য
সত্যিই দু চোখ ভরে উপভোগ করার মতো। রবি এর আগে কয়েকবার গ্রামে এলেও বারিন এসছে এই প্রথমবার, তাই গ্রামের মনোমুগ্ধকর সৌন্দর্য দু চোখ ভরে দেখছে সে। রবিকে সে একবার বলেছিল, হ্যাঁ বুঝলে ভাইয়া, তোমাদের এই গ্রামে না এলে বুঝতেই পারতাম না যে গ্রামের পরিবেশটা আসলে কত সুন্দর। শহরের সারাক্ষণ গাড়ির আওয়াজ, ঝুটঝামেলা এসবের মধ্যে থাকতে থাকতে প্রাণটা হাঁপিয়ে উঠেছিল একেবারে। গ্রামের এই মুক্ত বাতাসে একেবারে মন ভরে নিঃশ্বাস নিচ্ছি। হ্যাঁ, এরপর থেকে যতবারই তুমি এই গ্রামে আসবে আমি কিন্তু আসছি তোমার সঙ্গে। মানে এটা একটা রিকোয়েস্ট, না কিন্তু করতে পারবে না। বারিন্দার কথা শুনে রবি একটু মুচকি হেসেছিল আর বলেছিল, ঠিক আছে বারিন্দা, তাই না হয় হবে। এখন তারা বসে আছে গ্রামের মধ্যেই অবস্থিত একটা কালী মন্দিরে। প্রায় 4 হাত লম্বা গ্রামের এই শ্মশানকালী মূর্তিকে দেখে মনের মধ্যে ভয় ও ভক্তি উভয়েরই উদ্বেগ হয়। শোনা যায় এই কালীমা নাকি খুবই জাগ্রত। ভক্ত যদি ভক্তি ভরে এই মায়ের পুজো দিয়ে মায়ের কাছে কিছু চান, তবে অবশ্যই মা তার মনের আশা পূরণ করেন। এরকম অনেক ঘটনার কথাই এখানকার লোকেদের মুখে মুখে প্রচার হয়ে থাকে। তাই আজ রবি এসেছে তার বারিন্দাকে তাদের গ্রামের এই জাগ্রত কালী মন্দির দেখাতে। মন্দিরের ঠাকুরমশাই অচিন্তবাবু তখন এক মনে মায়ের পুজো করছেন। আচ্ছা ঠাকুরমশাই, শুনেছি গ্রামে যারা জাগ্রত দেবী হন তাদের সম্পর্কে নাকি অনেক গল্প থাকে, সত্যি? ঠাকুরমশাইয়ের পুজো শেষ হলে তাকে কথাটা বলল বারিন। তা এই মন্দির সম্পর্কেও নিশ্চয়ই কোনো না কোনো গল্প আছে। মানে এই মন্দির কিভাবে প্রতিষ্ঠা হলো, মন্দির প্রতিষ্ঠা হওয়ার পেছনে লুকিয়ে থাকা অনেক ইতিহাসের ঘটনা, অনেক অজানা রহস্য, মানে যেরকমটা থাকে আর কি। তা সেরকম অনেক গল্প তো আপনারও জানা আছে নাকি? যদি শোনান আমাকে, মানে আমাদেরকে আর কি, মানে খুবই জানতে ইচ্ছা করছে, তাই জন্যই বলছি। বারিনের কথা শুনে অচিন্ত ভট্টাচার্য একটু মুচকি হাসলেন। তার এখন বয়স হয়েছে প্রায় 60-এর কাছাকাছি, কিন্তু শরীরের গঠন দেখে সেটা বোঝার উপায় নেই। বেশ লম্বা এবং স্বাস্থ্যবানও বটে। অনেক বছর ধরেই তিনি এই মন্দিরে পুজো করে আসছেন। বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রেই তিনি এই মন্দিরেই পুজো করছেন। তার বাবাও এই মন্দিরে পুজো করতেন। এই মন্দির প্রতিষ্ঠার আদি ইতিহাস রবি কিছুই জানে না। সে জন্ম থেকেই এখানে এই মন্দিরটা এই অবস্থায় দেখছে। কিভাবে এই মন্দির প্রতিষ্ঠা হলো বা মন্দিরের প্রতিষ্ঠাতাই বা কে ছিলেন সে সম্পর্কেও সে জানে না। হয়তো গ্রামেরই কোনো জমিদার এই মন্দির তৈরি করে থাকবে, তবে সেই ব্যাপারে কারো কাছে রবি জানতে চায়নি। হয়তো জানার আগ্রহ হয়নি কোনোদিন। আর জীবনের বেশিরভাগ জীবনটাই সে কাটিয়েছে শহরে। শুধু এই মন্দির কেন, বরং এই গ্রামের ব্যাপারেও খুবই কম জানে রবি। তাই বারিন্দার মুখেই কথাটা শুনে তারও জানতে ইচ্ছা করল মন্দিরের সম্পর্কে, যদিও সে মুখে কিছু বলল না। বারিনের কথায় অচিন্তবাবু একটু মুচকি হেসে বললেন, গল্প তো অনেক আছে, তবে সেগুলো কোনোটাই মন গড়া কাহিনী নয়, সবই সত্য ঘটনা। যদি শুনতে চাও তবে বলছি। এই মা কালীর সম্পর্কেই একটা কথা বলি তোমাদের। তোমরা জানো কি না জানি না, এই মা শ্মশানকালী, মা কালীর অত্যন্ত ভয়ানক এক রূপ। কোনো গৃহস্থ বাড়িতে এই কালী মায়ের পুজো করা হয় না। কোনো শ্মশানে কোনো তন্ত্র সাধকই মায়ের পুজো করতে পারেন। তা যে ঘটনার কথা তোমাদের বলছি তা অনেক বছর আগেকার কথা। যদিও এই ঘটনার কথা আমিও আমার বাবা ঠাকুরদার মুখ থেকেই শুনেছি, তবু তোমরা যখন জানতে চাইছো তখন বলছি তোমাদের। অনেক বছর আগে, তখন এখানে কোনো গ্রাম তৈরি হয়নি। তখন এই জায়গায় প্রায় সবটাই গভীর বন ছিল, আর সেই বনের মধ্যেই ছিল একটা শ্মশান। সেই বনের মধ্যে দলবল নিয়ে থাকতো ভবা ডাকাত।
রাতের বেলা কোনো পথিক যদি সেই বনের আশপাশ দিয়ে যেত, তবে ভবা ডাকাত হাজির হতো তার দলবল নিয়ে। পথিকের সর্বস্ব লুটে নিত তারা, হয়তো কোনো সময় পথিককে মেরেও ফেলত। সেই ভবা ডাকাতের ভয়ে আশেপাশের গ্রামের সকলেই কাঁপত। তারা কেউই সন্ধ্যার পর যেতে চাইত না সেই গ্রামের রাস্তা দিয়ে। দারুণ প্রতিপত্তি ছিল তখন ভবা ডাকাতের। সেই ভবা ডাকাতি গ্রামের শ্মশানে পুজো করত এই কালী মায়ের। মায়ের একনিষ্ঠ সাধক ছিল সে। এ ব্যাপারে একটা ঘটনার কথা খুব শোনা যায়। সেই ঘটনাটার কথাই তোমাদের বলছি এখন। তখন বনের শেষে এক গ্রামে এক বিরাট মেলা বসত। বছরে একবার এক বিশেষ সময়ে সেই মেলা হতো। আশেপাশের অনেক গ্রাম থেকেই লোকজন সেই মেলা দেখতে আসতো। মেলায় নানা জিনিসপত্র কেনাকাটা হতো। তো সেই মেলায় এক বাচ্চা মেয়েকে নিয়ে এসেছিল তার বাবা ও মা। মেলার মধ্যে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় সেই বাচ্চা মেয়েটি। আসলে এই মেয়েটিকে মেলা থেকে অপহরণ করে ভবা ডাকাতের এক সাগরেদ। প্রতি অমাবস্যার রাতে মায়ের পুজোর সাথে নরবলিও দিত ভবা ডাকাত। নরবলির জন্য হয়তো সে বনের মধ্যে দিয়ে যাওয়া কোনো পথিককে বেঁধে রেখে দিত অমাবস্যার রাত পর্যন্ত, কিংবা আশেপাশের কোনো গ্রাম থেকে কোনো মানুষকে রাতের অন্ধকারে অপহরণ করে নিয়ে আসতো ভবা ডাকাতের অনুচরেরা। তো সেই দিন ভবা ডাকাতের নির্দেশেই তার সাগরেদ সেই মেয়েটিকে নিয়ে এসেছিল মেলা থেকে। মেয়েটিকে বলি দেওয়ার উদ্দেশ্যে হাড়ি কাঠ রেখে ভবা ডাকাত সবে খাঁড়াটা তুলে বসাতে যাবে, তখনই নাকি এক অদ্ভুত দৃশ্য দেখে হাত থেকে খাঁড়াটা পড়ে গেল ভবা ডাকাতের। সে দেখল মা কালী স্বয়ং বসে আছেন হাড়ি কাঠে মাথা দিয়ে। এ কি অদ্ভুত দৃশ্য ফুটে উঠল তার চোখের সামনে। সে তখনই মুক্তি দিল সেই মেয়েটাকে। মা কালীর সামনে ক্ষমা চাইল ভবা ডাকাত। শোনা যায় তারপর থেকে সে কোনোদিনও নরবলি দেয়নি, আর ডাকাতি করাও নাকি ছেড়ে দিয়েছিল। একনিষ্ঠভাবে ভক্তি ভরে মায়ের সেবায় দিন গুজরান করত সে। তবে শোনা যায় সে নারীদের যথেষ্ট সমীহ করে চলত। যদি সে জানতে পারত কোনো গ্রামে কোনো পুরুষ মানুষ তার বউ বা মেয়ের উপর অত্যাচার করছে, তবে সে দলবল নিয়ে হাজির হতো সেখানে, আর সেই ব্যক্তির শাস্তির ব্যবস্থা করত। ডাকাতি করা ছেড়ে দিলেও ভবা ডাকাতকে সবসময় গ্রামের লোকেরা ভয় পেয়ে চলত। মেয়েদের সে সবসময় মায়ের চোখেই দেখত। এই মন্দিরের কথা উঠলে আজও অনেকেরই ভবা ডাকাতের নাম মনে পড়ে যায়। অত সে এখন আর নেই। তবে কি জানো তো, এখনো যদি জায়গায় জায়গায় একজন করে ভবা ডাকাত থাকতো, তবে হয়তো খুবই ভালো হতো। তবে মেয়েদের উপর, আমাদের দেশের মা বোনেদের উপর এত নির্যাতন করার সাহস কেউ পেত না। এই যে খবরের কাগজে প্রতিদিন কত খবর আমরা দেখছি, যে মেয়েদের উপর কতই না নির্যাতন করে আমাদের দেশের পুরুষেরা, তাদের উপর অত্যাচার করে, তাদেরকে খুন করে। মনটা খুবই খারাপ হয়ে যায় এই সমস্ত জেনে। কথা থামিয়ে অচিন্ত্যবাবু চুপ করলেন। তার কথা শুনে রবি আর বারিন ভালোভাবেই বুঝতে পারল ভবা ডাকাতের উপর অচিন্ত্যবাবুর যথেষ্ট সম্মান রয়েছে। তিনি হয়তো নারীদের হিতের জন্য এখানে এমন কিছু করেছিলেন যা হয়তো কখনোই ভুল আর নয়। আপনার কথা হয়তো অনেকটাই ঠিক ঠাকুরমশাই। হয়তো এখনও এই পুরুষ শাসিত সমাজে নারীদের ওপর অনেক রকম অত্যাচারই হয়। হয়তো এখনও মেয়েরা তাদের যোগ্য সম্মান পায় না। কিন্তু একটা কথা বলুন তো, শুধু কি ছেলেরাই খারাপ হয়? আর মেয়েরা, তারা কি কখনো খারাপ হয় না? তারা কি কখনো বিশ্বাসঘাতকতা করে না? ছেলেদেরকে তারাও তো অনেক সময় ধ্বংসের পথে ঠেলে দেয়। কি আমি কি খুব ভুল বলছি ঠাকুরমশাই? তুমি হয়তো ঠিকই বলছো,
অনেক সময় নারীদের মধ্যেও খারাপ লক্ষণ থাকে। হয়তো তোমার সাথে কেউ এমন আচরণ করেছে যার কারণে তুমি আমাকে এরকম কথা বলছো। তোমার কাছে হয়তো কোনো নারী খারাপ হয়ে গেছে, কিন্তু কি জানো তো বাবা, আসলে ভালো মন্দ নিয়েই তো মানুষের জীবন। সকল মানুষের মধ্যেই ভালো আর মন্দ দুটো দিক থাকে। যখন মানুষের ভালো দিকটা মানুষের মন্দ দিকের চেয়ে বড় হয়ে দেখা দেয়, তখন সেই মানুষটা সকলের চোখে হয়ে ওঠে মহান। আর যখন কোনো মানুষের মন্দ দিকটা তার ভালো দিককে ছাড়িয়ে নিজেকে স্পষ্টভাবে মেলে ধরে, তখন সেই মানুষটা সকলের চোখে হয়ে ওঠে খারাপ। আপনি খুব সুন্দর কথা বলেন ঠাকুরমশাই। আপনার কথা শুনে মনটা সত্যি ভালো হয়ে যায়। সত্যি অচিন্ত্যবাবু খুব ভালো কথা বলেন। রবিরও খুব ভালো লাগলো তার বলাই কথাগুলো। তবে কি জানো তো, একটা কথা এখনো সবাই বিশ্বাস করে, আমাদের এই মা কালীর মন আজও মেয়েদের দুঃখে কাঁদে। এ গ্রামের কোনো মানুষ যদি কোনো মেয়ের ওপর অত্যাচার করে, এমনকি সে যদি তার স্বামী বা তার দাদাও হয়, তবে মা নাকি নিজে হাতে তাকে শাস্তি দেন। এরকম অনেক ঘটনাও নাকি ঘটেছে। অনেকেই নাকি দেখেছে মা কালীকে। যারা কোনো কারণে তাদের বাড়ির মেয়েদের গায়ে হাত তুলেছে বিনা দোষে, মা নাকি তার স্বপ্নে তার সামনে এসে দাঁড়িয়েছেন, তাকে ভয় দেখিয়েছেন, বলেছেন তার কাছে ক্ষমা চাইতে। এরকম অনেক ঘটনার কথা অনেকের মুখেই শোনা গেছে। তাই এই গ্রামের কেউই কোনোদিন কোনো মেয়ের উপর অত্যাচার করার সাহস পায় না। এখানকার মেয়েরা সব সময় স্বাধীনভাবে সব জায়গায় নিরাপদে চলাফেরা করতে পারে। ওরা জানে আমাদের মা সবসময় ওদেরকে রক্ষা করবেন। মায়ের আশীর্বাদের হাত সব সময়ের জন্যে রয়েছে ওদের মাথার উপর। আর তা হবে নাই বা কেন? মা তো নিজেই স্বয়ং একজন নারী। ঠাকুরমশাই, হঠাৎ করে অচিন্ত্যবাবুর কথার মধ্যে একটা মেয়ের গলার আওয়াজ শুনতে পেয়ে ওরা তিনজন পিছনে তাকিয়ে দেখল একটা 18 বছরের মেয়ে দাঁড়িয়ে সেখানে। মেয়েটাকে ওরা তিনজনেই চেনে। পূর্ণা, বিশু কাকার মেয়ে। রোগা, ছিপছিপে চেহারা, গায়ের রং শ্যামলা, উচ্চতা মাঝারি। পুজোটা দিতে এসেছি ঠাকুরমশাই। এসো মা, এসো। দাও মা, ফুলের ডালাটা আমাকে দাও। পূর্ণাকে কথাটা বললেন ঠাকুরমশাই। তার কথা শুনে পূর্ণা হাতের ডালিটা দিল তার হাতে। তা মা, আজ তোমার আসতে এত দেরি হলো যে? পূর্ণাকে কথাটা বললেন অচিন্ত্যবাবু। মায়ের দিনের প্রথম পুজো তো তোমার হাত দিয়েই হয়। আসলে আজকে একটু দেরি হয়ে গেল। অচিন্ত্যবাবুর এই কথা শুনে পূর্ণা মনে মনে একটু খুশিই হলো। বাবার শরীরটা একটু খারাপ হয়েছে তো, তাই ঘরের কাজ সেরে পুজো দিতে আসতে একটু দেরি হয়ে গেল। কি হয়েছে বিশু কাকুর? পূর্ণার কথা শুনে অবাক হয়ে তাকে কথাটা বলল রবি। তেমন কিছু না, ওই সামান্য একটু জ্বর এসেছে, ওষুধ খাইয়ে দিয়েছি, আজকেই হয়তো ঠিক হয়ে যাবে। তা কালকে রাত্রেও তো ঠিক ছিল। আসলে জ্বরটা আজকে সকালেই এসেছে। রবির কথা শুনে বলল পূর্ণা। পূর্ণা মা কিন্তু আমার লক্ষ্মীমন্ত মেয়ে। পুজোর আয়োজন করতে করতে বললেন অচিন্ত্যবাবু, ঘরের সব কাজকর্ম করে প্রতিদিন সকালবেলায় মন্দির খোলার সাথে সাথে হাজির হয় মন্দিরে। বড়ই ভক্তিমতী মেয়ে সে। প্রতিদিন সকালবেলা উপোস করে মায়ের পুজো দেয়। সেই ছোট থেকে ওকে মন্দিরে আসতে দেখছি। আগে ওর মায়ের সঙ্গেই আসতো। ওর মা মানে বিশুর বউটা অকালেই চলে গেল। অত ছোট বয়সেই মা হারা হলো মেয়েটা। তারপর থেকে ওই আসে, একদিনের জন্যে ও এর অন্যথা হতে দেখিনি। ঠাকুরমশাই পুজো শুরু করলেন। পূর্ণা মন্দিরের চাতালে বসে পড়ল। রবি আর বারিন্দাও এক মনে দেখতে লাগলো মায়ের পুজো। আচ্ছা ঠাকুরমশাই, আমরা তাহলে আসলাম।
ঠাকুরমশাইয়ের পুজো শেষ হলে তাকে কথাটা বলল রবি। আসলাম পূর্ণা, কাকার শরীরটা কেমন থাকলো জানাসক্ষণ, ঠিক আছে? বিশু কাকা এখন আর রবিদের বাড়িতে কাজ না করলেও তাদের প্রতি আনুগত্য এখনো বজায় রেখেছে। রবিরা আসার সঙ্গে সঙ্গে বিশু কাকা পূর্ণাকে নিয়ে এসেছিলেন তাদের বাড়িতে। রবির আর রবিদের বাড়ির সমস্ত খোঁজখবর নিয়েছিলেন। তিনি এও বলেছিলেন যে যতদিন তারা এই গ্রামে আছে তাদের কারো আর রান্না করতে হবে না, তিনি নিজেই খাবার রান্না করে দিয়ে যাবেন বা মেয়েকে দিয়ে পাঠিয়ে দেবেন। রবির বাবা একসময় তার অন্নের যোগান দিয়েছিলেন, তাই তার জন্য এটুকু না করলে কি করে হবে? রবি একটু আপত্তি জানিয়েছিলেন তার কথায়, বলেছিল তারা নিজেরাই রান্না করে নেবে বা বাইরে থেকে কোনো খাবার নিয়ে আসবে, কিন্তু বিশু কাকা শুনলেন না। বেশি জোরাজুরিও করেনি রবি। যতই হোক বিশু কাকা তার চেয়ে অনেক বড়, তাই সম্মানটা অবশ্যই প্রাপ্য। সে ভেবেছে যখন সে চলে যাবে তখন সে তাদের খাওয়ার খরচ বাবদ তার মেয়ে পূর্ণার হাতে কিছু টাকা দিয়ে মিষ্টি খেতে বলবে। বিশু কাকা তার কথা রেখেছিলেন। রাত 9টা বাজতেই বিশু কাকা তার মেয়ে পূর্ণাকে নিয়ে খাবার পাঠিয়ে দিয়েছিলেন তাদের দুজনের জন্য, রুটি, বেগুন ভাজা আর ছোলার ডাল। বেশি জাঁকজমকপূর্ণ খাবার না হলেও রান্না বেশ ঘরোয়া আর সুস্বাদু। রবি আর বারিন বেশ তৃপ্তি করেই খেল বিশু কাকার পাঠানো খাবার। খাবারটা বোধহয় তার মেয়ে পূর্ণাই রেঁধেছিল। বিশু কাকার এরকম সুন্দর অতিথি পরায়ণতা দেখে মনে মনে তাকে ধন্যবাদ জানালো রবি। হয়তো গ্রাম বলেই এখানকার মানুষেরা এত ভালো। বারিন্দা, আমি বুঝতে পারছি তুমি এখানে থাকতে বোর ফিল করছো। বারিনকে কথাটা বলল রবি। এখন বিকেলবেলা নিজের ঘরে বসে কথা বলছে সে বারিনের সঙ্গে। পূর্ণার মুখে তার বাবার অসুস্থতার খবর শুনে রবি আর বারিন একটু বেলার দিকে একবার দেখতে গিয়েছিল বিশু কাকাকে। এখন তিনি সুস্থই আছেন। এখন পুজোর সময় শহরে কত আলো রোশনায় ঝলমল করছে, কত মানুষের কোলাহল, কত আনন্দ, আর সব ছেড়ে তোমাকে আমার সাথে থাকতে হচ্ছে এখানে। হয়তো তোমার কাছে ইয়জপানাগায়, যেখানে না আছে কোনো জনমানবের কোলাহল, এমনকি পূজাও হয় এখান থেকে কয়েক মাইল দূরে। ধুর বোকা, আমি কি ওসব কথা বলেছি নাকি? আমার তো এখানে বরং বেশ ভালোই লাগছে। হ্যাঁ, নিরালায় নির্জনে থাকতে পারছি, ডিস্টার্ব করার কেউ নেই, কোনো উচ্চ আওয়াজ নেই, চারিদিকে শুধু শান্তি আর আনন্দ। আহা, আমার তো মনে হচ্ছে সারা জীবন তোমার সাথে এই গ্রামেই কাটিয়ে দিই। বারিনের কথা শুনে রবি আর তাকে কিচ্ছু বলল না, শুধু একটু মুচকি হাসল। বারিন্দার তবে ভালো লেগেছে এই গ্রামটা। হয়তো এর উল্টোটাও হতে পারে, হয়তো এমনও হতে পারে যে বারিন্দার এই গ্রামটা আদৌ ভালো লাগেনি, সে শুধুমাত্র রবিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছে এই কথাটা। তবে যাই হয়ে যাক, আর তো একটা দিন, কালকের দিনটা থেকেই আবার পরশুদিনই আবার কর্মজগতে ফিরতে হবে তাদের। এই একটা দিন ঠিকই ম্যানেজ করে নেওয়াই যাবে। আচ্ছা, তোমার ওই বিশু কাকার মেয়েটা, কি যেন নাম, পূর্ণা, পূর্ণা, ও এখন কিসে পড়ে? মানে বলতে চাইছিলাম কি, নিশ্চয়ই কলেজে পড়ে নাকি? বারিন্দা, এখানকার মেয়েরা আমাদের শহরের মেয়েদের মতো অত শিক্ষিত হয় না, বা বলা ভালো পড়াশোনার সুযোগ পায় না তারা, তাই তারা অল্প পড়াশোনাই করে। তারপর ঘরের সব কাজকর্ম শেখে, তারপর এক সময় গ্রামের বা পাশের গ্রামের কোনো পাত্র দেখে বিয়ে দিয়ে দেয় তার। পূর্ণাও সেরকম হয়তো বেশি দূর পড়াশোনা শিখতে পারেনি, তার উপর ওর মা নেই, বিশু কাকাই ওর সব। এক সময় হয়তো তারও কোনো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবে। হ্যাঁ, ঠাকুরমশাই আসলে বলছিল যে ও নাকি খুব ভালো মেয়ে। আচ্ছা রবি, তোমাকে একটা কথা বলবো। কি কথা বারিন্দা? আসলে আসলে না, থাক থাক, পরে বলবো। কিছু একটা বলতে গিয়েও চুপ করে গেল বারিন। তার এই চুপ করে যাওয়াতে বেশ কিছুটা অবাক হলো রবি। কি কথা বলোই না। না থাক, পরেই বলবো ক্ষণে, কোথাও তো আর পালিয়ে যাচ্ছি না। এখন চলো একটু ঘুরে আসি, তোমাদের এই গ্রামের পুজো কেমন হয় একটু দেখে আসি, চলো। রবি বেশ কিছুটা অবাক হলেও এ বিষয়ে আর কিচ্ছু বলল না বারিনকে।
কি এমন কথা বলতো সে রবিকে, আর বলতে গিয়ে বললই বা না কেন? যা হোক, যদি বারিন্দা তাকে বলতে চায় সে কথা, তবে পরে হয়তো নিশ্চয়ই বলবে। পরের দিন সকালবেলা খুব ভোরে ওঠা বারিনের বরাবরের স্বভাব। ভোরবেলা উঠে মর্নিং ওয়াকে বের হয় সে। এখানে থাকতেও তার ব্যতিক্রম হয়নি। শহরের রাস্তায় না ঘুরতে পারলেও ভোরে উঠে গ্রামের আশপাশ থেকেই ঘুরে আসে সে। আবার রবি বাড়িতে ফেরার আগেই বাড়িতে ফিরে আসে সে। তার কাছে রবির বাড়ির একটা অতিরিক্ত চাবি আছে। রবিকে বলে আগে থেকে জোগাড় করে নিয়েছে সে। রবি একটু অলস আর ঘুম কাতুরে, তাই একটু দেরি করেই ঘুম থেকে ওঠে সে। তার উপর এখন ছুটির সময় দেখে সে আরও একটু দেরিতে ঘুম থেকে ওঠে। এদিনও সে উঠে গ্রামের নির্জন এই দিকটা ঘুরতে বেরিয়েছে। সেখানে সে একটি মেয়েকে এক মনে ফুল তুলতে দেখল। সে চিনতে পারল মেয়েটিকে দেখে। এগিয়ে এলো তার সামনে। এ কি পূর্ণা দেবী, আপনি এখানে? হঠাৎ করে একজন পুরুষের গলার আওয়াজ শুনতে পেয়ে পূর্ণা পেছনে তাকিয়ে দেখল রবিবাবুর সেই বন্ধু দাঁড়িয়ে আছে সেখানে। নিশ্চয়ই মন্দিরের ঠাকুরকে দেওয়ার জন্য ফুল তুলতে এসেছেন। হ্যাঁ। বারিনের কথা শুনে একটু সৌজন্য হাসি হেসে তাকে কথাটা বলল পূর্ণা। তা আপনি এত সকালে এখানে? এই এখানে একটু ঘুরতে বেরিয়েছি। পূর্ণা আবার ফুল তোলার কাজে মনোনিবেশ করল। তার মুখের ওই হাসিটা খুবই সুন্দর। পূর্ণাকে প্রথম দেখাতেই খুব ভালো লেগেছে তার উপর তার মিষ্টি স্বভাবের কথা শুনে তাকে আরো ভালো লেগেছে তার। কেমন হয় যদি তাকে বিয়ে করে ঘরের লক্ষ্মী করে শহরে তার বাড়িতে নিয়ে যায় বারিন, তবে তার নিঃসঙ্গ জীবনে একজন সঙ্গী জুটবে। তার আগে স্ত্রী এইভাবে তাকে ছেড়ে চলে যাওয়ার পর এখন তো সে একা একাই তার দিনগুলো কাটায়। পূর্ণার মতো একজন ভালো মেয়ে যদি তার জীবনে আসে, তবে হয়তো আবার তার জীবনটা সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবে। কাল সে এই কথাটাই বলতে গিয়েছিল রবিকে, কিন্তু বলতে পারেনি। পূর্ণা কি বারিনের এই প্রস্তাবে রাজি হবে? সে কি বিয়ে করতে চাইবে তাকে? একবার চেষ্টা করে দেখাই যাক না। তার আগে একবার পূর্ণার সঙ্গে সে বিষয়ে কথা বলতে হবে। কিন্তু কখন বলবে সে? এখন? হয়তো এখন বলাটাই উপযুক্ত সময় হবে। ভগবানেরও হয়তো এটাই ইচ্ছা। নয়তো পূর্ণার সঙ্গে এই সময় তার দেখা হলো কেন? নাও তো দেখা হতে পারত। পূর্ণা? হঠাৎ করে পূর্ণাকে ডেকে উঠল বারিন। হ্যাঁ বলুন। বারিনের ডাকে তার দিকে তাকালো পূর্ণা। আমি আমি আসলে একটা কথা বলতাম তোমাকে। আসলে আমি মানে হ্যাঁ, এ কি? কথা থেমে গেল বারিনের। মাথা নিচু করে কথা বলতে বলতে একসময় পূর্ণার মুখের দিকে তাকিয়েছিল সে। আর তার দিকে তাকাতেই সে একেবারে হতবাক হয়ে গেল। একাকে দেখছে সে? এ তো পূর্ণা নয়। পূর্ণার ওই কালো লম্বাটে মুখটা রূপ নিয়েছে একটা ফর্সা গোলগাল মুখে, যে মুখটা বারিনের ভীষণ রকম চেনা। হঠাৎ করেই যেন খুব ভয় পেয়ে গেল বারিন। ভয়ের তো ভাবেই এক পা করে পিছোতে লাগলো সে। এরপর একসময় পেছন ঘুরেই সে দৌড় লাগালো রবিদের বাড়ির উদ্দেশ্যে। এমনভাবে সে ছুট লাগালো যেন হঠাৎ করে ভীষণ ভয়ানক রকম কিছু দেখে ফেলেছে সে। বাড়িতে এসেও কিছুতেই যেন শান্ত হতে পারছে না সে। রবি তখন উঠে পড়েছে ঘুম থেকে, তাই দরজাটা খোলাই ছিল। সহজেই ঘরের মধ্যে প্রবেশ করলো বারিন। এ কি বারিন্দা, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? বারিনকে ঘরমাক্ত অবস্থায় হাঁপাতে হাঁপাতে ঘরের ভেতর ঢুকতে দেখে অবাক হয়ে কথাটা বলল। মধুমিতা, মধুমিতা। হাঁপাতে হাঁপাতেই রবিকে কিছু একটা বলার চেষ্টা করলো বারিন,
মধুমিতা মানে তোমার ওয়াইফ? বারিনের টুকরো টুকরো কথা শুনে তাকে কথাটা বলল রবি। রবিকে বারিন বলেছিল যে তার স্ত্রীর নাম ছিল মধুমিতা। তাই বারিনের এই অসমাপ্ত কথা শুনে আসলে সে কি বলতে চাইছে সেটা কিছুটা অনুমান করল সে। আর তোমার ওয়াইফকে তুমি এখানে কোথায় দেখলে বারিন্দা? আর এখানে সেই বা কি করছে? না 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 না, কিছু না কিছু না। আসলে আসলে আমি আমি হয়তো ভুল দেখেছিলাম। আমি আসলে ভুল দেখেছিলাম। কিছু না, সব ছাড়ো। অবস্থা একটু স্বাভাবিক হলে কথাটা রবিকে বলল বারিন। রবিকে এখন এই বিষয়ে কিছুই বলা যাবে না, বলা তো যায় না, হয়তো কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়বে। বারিন্দা, তুমি ঠিক আছো তো? বারিনের হঠাৎ এরূপ আচরণে রবি একটু অবাকই হয়েছিল। বারিন যে শুধু হাঁপাচ্ছিল তাই নয়, তার চোখে মুখে কেমন একটা ভয়ের ছাপও নজরে এসেছিল তার। আরে না না, কিছু হয়নি। এই তো আমি একদম ঠিক আছি, দেখো, একদম পারফেক্ট। একটু হেসে রবিকে বারিন বোঝাতে চেষ্টা করল যে সে একদম ঠিক আছে। হ্যাঁ, আসলে দাদাবাবু, ওদের কথার মাঝখানেই হঠাৎ করেই এক মহিলার গলার আওয়াজ পেল তারা। পূর্ণা এসেছে তাদের ঘরে, তার হাতে খাবারের থালা। আপনাদের জন্য সকালের খাবার নিয়ে এসেছি। ও পূর্ণা, তুই দে দে, আমায় থালাটা দে। পূর্ণার হাত থেকে থালাটা নিল রবি। কিরে, আজ পুজো দিতে আসনি? না, বাবা বলল যে তোমাদের খাবারটা আগে দিয়ে আসতে। তোমরা যে না খেয়ে আছো, এবার আমি মন্দিরে যাব। সত্যি বিশু কাকা পারেও বটে। পূর্ণার কথা শুনে একটু সামান্য হেসে কথাটা বলল রবি। তাদের কথার মাঝে বারিন সন্দিহান দৃষ্টিতে শুধু পূর্ণার দিকে তাকিয়ে আছে। তার সামনে এখন যে দাঁড়িয়ে আছে সে কি সত্যি পূর্ণা, নাকি তার স্ত্রী মধুমিতা? না 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 না, মধুমিতা কি করে হতে পারে? এ তো প্রায় অসম্ভব ব্যাপার। তবে সে যদি ওই বিশু কাকার মেয়ে পূর্ণাই হয়ে থাকে, তবে তার মধ্যে তার স্ত্রীর মুখ সে কিভাবে দেখতে পারে? তবে কি সে মধুমিতাকে দেখেনি? এটা কি শুধুই তার মনের ভুল? আর যদি সেখানে তার সঙ্গে তখন পূর্ণা থেকে থাকে, তবে সে এত তাড়াতাড়ি ফুল তুলে বাড়ি গিয়ে খাবার বানিয়ে আবার রবির বাড়িতে এলো কিভাবে? সেখান থেকে দৌড়ে এসে এ বাড়িতে ঢুকতে তার তো বেশি সময় লাগেনি। তবে কি সেখানে সেই সময় পূর্ণা ছিল না? অন্য কেউ ছিল সেখানে? না 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 না, এসব কি সব ভুলভাল কথা ভাবছে সে। এতক্ষণ ধরে যত সব অবাস্তব চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছে তার মাথার ভেতরে, নিজের ভাবনার কথা চিন্তা করে নিজেরই মনে মনে হাসি পেল তার। এইসবই রাত জেগে হরর সিরিয়াল দেখার ফল, যত সব উদ্ভট ভাবনা। আচ্ছা দাদাবাবু, আমি তাহলে এখন আসি, খাবারটা খেয়ে নিও। কথাটা বলে সে চলে যাওয়ার উদ্যোগ নিল। হঠাৎ কি মনে হতে এসে দাঁড়িয়ে পড়ল দরজার সামনে। পেছন করে একবার তাকালো পূর্ণা বারিনের দিকে, মুখে তার হাসি। কিন্তু এ হঠাৎ কাকে দেখছে বারিন? এ তো পূর্ণা নয়, না পূর্ণা নয়, ও তো মধুমিতা। হ্যাঁ, ও তার স্ত্রী মধুমিতাই বটে। বারিন আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না, তার মাথা ঘুরছে। পিছিয়ে গিয়ে দেওয়ালের সঙ্গে পিঠ দিয়ে দাঁড়িয়ে পড়েছে সে। এটা কি দেখছে সে? কি করে সম্ভব হতে পারে এটা? মুখ দিয়ে একটা অস্ফুট আর্তনাদ নিজের অজান্তেই বেরিয়ে এলো বারিনের মুখ থেকে। এ কি বারিন্দা, কি হয়েছে তোমার? বারিনের মুখ থেকে এই অদ্ভুত রকম আর্তনাদ শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে কথাটা বলল রবি। তোমার কি শরীর খারাপ হয়েছে নাকি বারিন্দা? বারিনের দিকে এগিয়ে এলো রবি। না রবি, ওইখানে ওই আঙুল দিয়ে দরজার দিকে নির্দেশ করলো বারিন। ওখানে ওখানে কি বারিন্দা?
বারিনের নির্দেশ মতন রবি তাকালো দরজার দিকে। তুমি কি পূর্ণার কথা বলছো? কিন্তু ও তো চলে গেছে, আর তুমি এরকম হঠাৎ করে ভয় পাচ্ছ কেন? বারিনের যে হঠাৎ করে কি হলো তার কিছুই বুঝতে পারছে না রবি। না, ভয় পাইনি, ভয় পাবো কেন? আসলে না, কিছু না। বারিন বুঝতে পারলো তার মধ্যে নিশ্চয়ই কোনো মানসিক সমস্যা হচ্ছে, যার কারণে সে পূর্ণার মধ্যে বারে বারে তার স্ত্রী মধুমিতাকে দেখতে পাচ্ছে। কিন্তু এর নির্দিষ্ট কারণ কি থাকতে পারে? কেন হচ্ছে এমনটা বারবার তার সঙ্গে? তবে যে কারণেই থাক না কেন, সে কথাটা কিছুতেই রবিকে বলা যাবে না। যতটা সম্ভব তার থেকে গোপন রাখতে হবে। পাশে টি টেবিলে থাকা জলের জগটা থেকে একটু জল খেলো বারিন। আসলে ভাইয়া, মাথাটা একটু ধরেছে বুঝলে, তাই হয়তো একটু উল্টোপাল্টা দেখছি। মাথা ধরেছে? এই ডাক্তার ডাকবো নাকি? বারিনের কথা শুনে বলে উঠল রবি। আরে না, ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, আমার কাছে ওষুধ আছে। আসলে কাল রাতে ভালো করে ঘুম হয়নি বুঝলে, তাই হয়তো মাথাটা ধরেছে। নতুন জায়গা তো, তাই ঘুমোতে একটু অসুবিধা হচ্ছে, এই আর কি। রবির যাতে কোনো রকম সন্দেহ না হয় সেজন্য কিছুটা বানিয়েই বলল বারিন। কিছু না, জানো তো, আসলে আমি যদি একটু ঘুমোতে পারতাম তাহলে হয়তো ঠিক হয়ে যেত। রবি, তুমি খেয়ে নাও, আমি আর খাবো না। আমি ওই ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নিই। একটু ঘুমিয়ে নিলেই আশা করি আবার সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, খেয়ে নাও, দেরি করো না। বারিন পাশের ঘরে চলে গেল। ঘুম আসুক বা না আসুক, এখন একটু শুয়ে থাকবে সে। আসলে এখন একটু একা থাকতে চায় সে। হঠাৎ করে কি হলো তার? এভাবে মধুমিতাকে দেখছে কেন সে? তবে কি সেই রহস্য আর গোপন থাকবে না? না 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 না, এইভাবে কিছুতেই সমস্ত কিছু ফাঁস করে সে দিতে পারবে না। রবি যেটা জানে, তার অফিসের লোকেরা যেটা জানে, তার চেনা পরিচিতরা যেটা জানে, সেটাই সত্যি বলে মেনে আসবে তারা। বারিন, ওঠো। হঠাৎ করে একজন মহিলার কণ্ঠস্বর শুনতে পেয়ে ঘুমটা ভেঙে গেল বারিনের। কেউ যেন ডাকছে তার নাম ধরে। বারিন, কেমন আছো বারিন? চোখ খুলে উঠে বসলো বারিন। কতক্ষণ ঘুমিয়েছিল সে জানে না। এখন হয়তো সন্ধ্যা হয়ে গেছে, সারা ঘর অন্ধকার। কিন্তু রবি কোথায়? সে লাইট জ্বালায়নি কেন ঘরের? কিন্তু ঘরের মধ্যে কাকে দেখছে সে? ঘরের অন্ধকারের মধ্যেও সেই নারী মূর্তিকে স্পষ্ট দেখতে পাচ্ছে সে। ও যে মধুমিতা। না 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 না, কোনো ভুল দেখছে না সে। কিন্তু তার স্ত্রী মধুমিতা তো মারা গেছে অনেকদিন আগেই। তাহলে এইখানে এইভাবে সে কিভাবে আসতে পারে? ভালো আছো তো তুমি? বলে উঠল মধুমিতা। তার মুখে এক মিষ্টি হাসি, যেমন হাসি সে বেঁচে থাকতে প্রায় সবসময় তার মুখে থাকত। আশ্চর্যজনকভাবেই বারিন দেখল যে এত কিছু ঘটে যাওয়ার পরেও বারিনের প্রতি তার কোনো রকম রাগের বহিঃপ্রকাশ ঘটেনি, বরং আশ্চর্য এক এক স্নেহ ভরা চোখে সে তাকিয়ে আছে বারিনের দিকে। শুনলাম তুমি নাকি আবার বিয়ে করতে চাইছো? হাসি মুখেই কথাটা বলে উঠল মধুমিতা। এই গ্রামেরই একটা মেয়েকে নাকি তোমার খুব পছন্দ হয়েছে। মধু, তুমি এখানে? তা তুমি কি বিয়ের পরে তার সেরকম অবস্থাই করবে নাকি, যেরকমটা আমার করেছিলে? অবাক বিস্ময়ে মধুমিতাকে কিছু একটা বলতে যাচ্ছিল বারিন, কিন্তু তার আগেই কথাটা বলে উঠল তার প্রয়াত স্ত্রী। যেভাবে আমাকে মেরে ফেলেছিলে সেদিন ঘুমের মধ্যে গলা টিপে, সেভাবেই কি মেরে ফেলবে তাকে বিয়ের কিছু মাস পরে? না না মধু, আমি তোমাকে মারিনি মধু।
আমি তোমাকে মারিনি। আমি তো তোমাকে ভালোবাসতাম, আমি কেন মারবো তোমাকে? কাকে সান্ত্বনা দিচ্ছ তুমি? আমাকে না নিজেকে? একটু ভাষা ভাষা ভাবে মধুমিতাকে কিছু বলতে যাচ্ছিল বারিন, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই কথাটা বলে উঠল মধুমিতা। আর সেই কথাটা বলেই হঠাৎ করে খিলখিল করে হেসে উঠল সে। সেই হাসির আওয়াজ অত্যন্ত বিভৎস রকমের। সেই হাসির আওয়াজ শুনে যেন ভয় পেয়ে গেল বারিন। কিন্তু আমি যে তোমাকে ছাড়ব না, আমি এর বদলা নেব। বদলা? বদলা মানে? বারিনের মুখ দিয়ে কথা সরছে না, তার গলাটা শুকিয়ে যাচ্ছে, প্রচন্ড জল পিপাসা পাচ্ছে তার। আমি তোমাকে ছাড়ব না বারিন, আমি তোমার ঠিক সেই অবস্থায় করব যে অবস্থা তুমি আমার করেছিলে। সেই অবস্থা? তার মানে কি বলতে চাইছো কি তুমি মধু? কি বলতে চাইছো? হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়ল বারিন। মধুমিতা এখন ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। তার শাখা পলা পরা হাত দুটো সে বাড়িয়ে দিয়েছে তার দিকে। কি করতে চাইছে সে এখন? কিছুটা যেন আন্দাজ করতে পারল বারিন। এখন সে কি করবে? চিৎকার করে সে ডাকবে কাউকে, উঠে দাঁড়িয়ে সে ছুটে পালাবে ঘর থেকে, কিন্তু চাইলেও সে কিছুই যে করতে পারছে না। তার হাত পাগুলো কেউ যেন বেঁধে রেখেছে অদৃশ্য বাঁধনে। চেষ্টা করেও এক চুলও নড়তে পারছে না সে জায়গা থেকে। ততক্ষণে মধুমিতা এসে পড়েছে বারিনের একদম সামনে। দুই হাত দিয়ে সে জোরের সঙ্গে চেপে ধরেছে বারিনের গলা। তার শ্বাসরোধ হয়ে এসেছে, কথা বলতে বড় কষ্ট হচ্ছে তার। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, তুমি আমাকে ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। নিজেকে উদ্ধার করার উদ্দেশ্যে বেশ জোরের সঙ্গেই কথা বলল বারিন। বারিন্দা, ও বারিন্দা, এই কি হয়েছে তোমার? রবির ডাকে ঘুম ভাঙল বারিনের। চোখ মেলে সে দেখল রবি ডাকছে তাকে। কোথায় মধুমিতা? কোথায় কে? আর এখনো সন্ধ্যাও হয়নি। বাইরে তখন দিনের আলো স্পষ্ট দেখা যাচ্ছে জানালা দিয়ে। কি হলো বারিন্দা, স্বপ্ন দেখছিলে নাকি? বারিনকে কথাটা বলে উঠল রবি। সে তাহলে স্বপ্নই দেখছিল, কিন্তু হঠাৎ এমন স্বপ্ন কেন সে দেখল? তবে কি মধুমিতার অতৃপ্ত আত্মা সত্যি ভয় দেখাতে চাইছে তাকে? তাই হয়তো সে কখনো স্বপ্নে আর কখনো বা বাস্তবে বারে বারে দেখতে পাচ্ছে মধুমিতাকে। কিন্তু এই গ্রামেই বা সে কেন দেখছে মধুমিতাকে? গ্রামের সঙ্গে তার সম্পর্কই বা কি? যাই সম্পর্ক থাক, এই গ্রামে আর হয়তো থাকা যাবে না তার। এই গ্রামে থাকলে হয়তো ভয় পেতে পেতে একসময় মরেই যাবে সে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে তাকে, সম্ভব হলে আজকে। আচ্ছা রবি, আজকে যাওয়ার ট্রেন কটায় আছে বলতে পারো? যাওয়ার ট্রেন মানে? হঠাৎ করে বারিনের এই ধরনের কথায় অবাক হয়ে গেল রবি। মানে আমি চলে যাব এখান থেকে, আমি এখানে থাকবো না। একটু অসুবিধা হচ্ছে ভাই, একটু দেখে বলবে ট্রেন কটায় আছে? না মানে ট্রেন তো বিকালে আছে। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব। কিছু মনে করো না ভাইয়া, আসলে একটা বিশেষ কারণে আমাকে চলে যেতে হচ্ছে। মানে আসলে খুবই দরকার আসলে। আহা, আরে ঠিক আছে বারিন্দা। রবি বুঝতে পারল বারিন হয়তো কোনো ব্যক্তিগত কারণে বা অন্য কোনো বিশেষ কারণে চলে যেতে চাইছে এখান থেকে। তাই আর সে কোনো কথা বলল না এ ব্যাপারে বারিনকে। দেখো ভাইয়া, আমি বুঝতে পারছি যে আমার এভাবে চলে যাওয়াতে তোমার একটু অস্বস্তি হচ্ছে, কিন্তু বিশ্বাস করো খুব প্রয়োজন না পড়লে আমি এভাবে চলে যেতাম না। তুমি থাকো না এখানে, আমি তোমাকে যেতে বলছি না আমার সাথে। ঠিক আছে বারিন্দা, ইটস ওকে। সে বুঝতে পারল বারিন নিজেও কিছুটা লাজুক হয়েছে চলে যাওয়ার কারণে। ব্যাগপত্তর গুছিয়ে নিয়েছে বারিন। এখনই না গেলে ট্রেনটা ধরতে পারবে না। গ্রাম থেকে বেশ খানিকটা দূরেই স্টেশন।
অটোরিকশা করে যেতে হয় গ্রামের মেঠো পথ ধরে। আসলাম ভাইয়া, আবার অফিসে দেখা হবে। কথাটা বলে সে চলে যেতেই যাচ্ছিল, এমন সময় তার চোখ পড়ল পূর্ণার দিকে। পূর্ণা তাদের বাড়ির বারান্দাতে দাঁড়িয়েছিল। বিকেলের বরন্ত আলোতে কি সুন্দর লাগছে তাকে। আর হয়তো কোনোদিন দেখা হবে না তার সঙ্গে। পূর্ণাকে দেখে একটু দাঁড়িয়ে পড়ল সে। কিন্তু এ কি, পূর্ণা হঠাৎ তার দিকে এগিয়ে আসছে কেন? কিছু কি বলবে সে তাকে? কিন্তু এ কি দেখছে সে? তার দিকে এগিয়ে আসা পূর্ণার চেহারাটা ধীরে ধীরে বদলে যাচ্ছে, আর সেটা রূপ নিচ্ছে মধুমিতার চেহারায়। না, এ কিছুতেই হতে পারে না। কি ভেবেছিস তুই পালিয়ে যাবি? হঠাৎ করে বিকট আওয়াজ করে বারিনকে কথাটা বলে উঠল মধুমিতা। মধুমিতা না পূর্ণা, সে কি ঘটছে এখন তার সঙ্গে? বারিনের মাথা যেন কাজ করছে না। কিন্তু তোকে আমি যেতে দেব না, এইভাবে তো যেতে দিতে পারি না তোকে। বিকট রকম আওয়াজ করে বারিনের দিকে এগিয়ে আসতে লাগলো মধুমিতা। ভীষণ রকম ভয় পেয়ে গেল সে। তার হাত থেকে সুটকেসটা নিচে পড়ে গেল। কি করতে চাইছে এখন মধুমিতা তার সঙ্গে? ভয় এক পা করে পিছুতে লাগলো বারিন। কি করবে সে? চিৎকার করবে, চিৎকার করে ডাকবে সে আশেপাশের লোকজনদের। কিন্তু তার কথা শুনে যদি সকলে তাকে পাগল ভাবে। সে নিশ্চিতভাবে বুঝতে পেরেছে যে কেউ এসে মধুমিতাকে সেখানে দেখতে পাবে না, কারণ হয়তো সে শুধুই তাকে দেখতে পাচ্ছে। যে অন্যায় তুই আমার সাথে করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। তোর তোর নিস্তার নেই, তোকে স্বীকার করতেই হবে যে তুই আমাকে মেরেছিস। সবাইকে সবাইকে বল তুই এই কথা। না, আমি তোমাকে মারিনি, কাউকে মারিনি, আমি কাউকে মারিনি। মধুমিতার কথা শুনে চিৎকার করে উঠল বারিন। কি হয়েছে তোমার বারিন্দা? বারিনের চিৎকার শুনে সঙ্গে সঙ্গে ভেতরের ঘর থেকে দৌড়ে এলো রবি। কিন্তু ততক্ষণে বারিন অজ্ঞান হয়ে ঘরের মেঝেতে পড়ে আছে। বারিন্দা, এই বারিন্দা, এ কি পূর্ণা তুই? হঠাৎ করে দরজার দিকে চোখ পড়তে পূর্ণাকে দেখতে পেয়ে কথাটা বলল রবি। না মানে, ওনাকে হঠাৎ অজ্ঞান হতে দেখে এখানে এলাম। কি হয়েছে ওনার? বুঝতে পারছি না, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল যে। আপনি দাঁড়ান দাদাবাবু, আমি ওনার জন্য একটু জল নিয়ে আসছি। বারিনের যখন জ্ঞান ফিরল তখন সে দেখল তার চারপাশে অনেক লোকজন উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তাদের মধ্যে পূর্ণা, বিশু কাকা এবং আরও দু একজন লোককে বারিন চিনলেও অনেক লোককে সে চেনে না। সে এখন রবির ঘরের খাটে শুয়ে আছে। সে বুঝতে পারল সে হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিল, আর এই কারণেই আশেপাশের লোকজন এসেছে তাকে দেখতে। অজ্ঞান হওয়ার কারণটা তার মনে হতেই সে ভয়ে ভয়ে একবার তাকালো পূর্ণার দিকে। না, মধুমিতা নয়, ওখানে পূর্ণাই দাঁড়িয়ে আছে। তবে পূর্ণার চেহারা হঠাৎ করে মধুমিতার চেহারায় বদলে যেতে হয়তো বেশি সময় লাগবে না। কাউকে এই কথা বলা যাবে না, কারণ তার এই অবাস্তব কথা কেউই বিশ্বাস করবে না। আশেপাশের লোকজন তখন নিজেদের মধ্যেই আলোচনা করছে। কেউ বলছে বারিনের মধ্যে কোনো অসুস্থতার লক্ষণ দেখা দিয়েছে, কেউ বলছে হয়তো না খেয়ে থাকার কারণে গ্যাস ফল করে মাথা ঘুরে গেছে বারিনের। বারিনের চোখ খুলতে দেখে তারা চুপ করে গেল। থ্যাংক গড বারিন্দা, তোমার জ্ঞান ফিরেছে। আমি তো বেশ ভয় পেয়ে গেছিলাম। বারিনের জ্ঞান ফিরতে দেখে কথাটা বলল রবি। বারিন একটু উঠে বসতে গেলে রবি তাকে বাধা দিয়ে বলল, আরে বারিন্দা, এখনই উঠে বসো না, সবে মাত্র তোমার জ্ঞান ফিরেছে। এখন উঠে বসতে গেলে আবার হয়তো তোমার মাথাটা ঘুরে যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা এখন আসি। সেই লোকজনদের মধ্যে থেকেই একজন বলল কথাটা। তারপর এক এক করে সকলেই চলে গেল। শুধু বিশু কাকা আর পূর্ণা থেকে গেল সেখানে। দাদাবাবু, আর কি কিছু দরকার আছে? আমরা কি থাকবো এখানে? না, বারিন্দা এখন মনে হয় একটু সুস্থই আছে, জ্ঞান তো ফিরেছে। বিশু কাকাকে উদ্দেশ্য করে কথাটা বলল রবি। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তোমাকে অশেষ ধন্যবাদ। এই অচেনা জায়গাতে তোমাদের না পেলে আমি যে কি করতাম। পূর্ণা, তুইও যা বিশু কাকার সাথে। শেষের কথাটা পূর্ণাকে উদ্দেশ্য করেই বলল রবি। এবার আমি সামলে নিতে পারবো,
পরে না হয় দরকার পড়লে আবার ডাকবো তোকে। রবির কথা শুনে চলে গেল বিশু কাকা আর পূর্ণা। কতক্ষণ অজ্ঞান ছিলাম আমি? লোকজন জড়ো হতে দেখে বারিন স্পষ্টই বুঝতে পারল যে সে অনেকক্ষণ ধরেই অজ্ঞান হয়েছিল। তাই সকলে চলে যাওয়ার পরে সে রবিকে বলল কথাটা। তুমি এই 5 থেকে 7 মিনিট তো হবেই। আমি তো ভীষণ রকম ঘাবড়ে গিয়েছিলাম গো, চোখ মুখে জল দিয়েও তোমার জ্ঞান আসছিল না। আমি তো ভেবেছিলাম আর কিছুক্ষণ থেকেই তোমাকে ভর্তি করবো এখানকার হাসপাতালে। ততক্ষণে রবি বসে পড়েছে বারিনের পাশে। বারিন্দা, কাল তুমি আমার সঙ্গেই শহরে যাবে, আর শহরে গিয়েই তুমি একটা ভালো ডক্টর দেখাবে। মনে হচ্ছে এখানকার জল হাওয়ার হয়তো কোনো অসুবিধার কারণে তোমার শরীরে কোনো মারাত্মক রকমের অসুখ হয়েছে। আচ্ছা রবি, এখান থেকে পুলিশ স্টেশন ঠিক কতটা দূর আমাকে বলতে পারো? পুলিশ স্টেশন? তা বেশি দূরে নয়, এখান থেকে 5 মিনিটের হাঁটা পথে। কিন্তু কেন বলো তো? বারিনের হঠাৎ এরকম অপ্রাসঙ্গিক প্রশ্নে রবি বেশ একটু অবাকই হলো। রবি শোনো, আমার মনে হয় আর দেরি করাটা উচিত হবে না। শহরে যাওয়া পর্যন্ত আমার হয়তো অপেক্ষা করাটা ঠিক হবে না। এখানকার পুলিশ অফিসারের কাছেই আমি আমার সব দোষ স্বীকার করে নিতে চাই। এই দাঁড়াও, পুলিশ স্টেশন, দেরি, দোষ স্বীকার, তোমার কথার কোনো মানেই তো আমি বুঝতে পারছি না। বারিনের কথা শুনে অবাক হয়ে কথাটা বলল রবি। তাহলে তোমাকে সবটা খুলেই বলি। আমি আসলে যে কথাটা এখন তোমাকে বলবো সেটা শুনলে তোমার আমার সম্পর্কে হওয়া সব ধারণাই হয়তো বদলে যাবে। হয়তো তুমি ভাববে যে বীরেন্দাকে আমি চিনতাম এতদিন ধরে, মানুষটা আসলে এতটা খারাপ। তবু আমি বলবো, সব যখন জানাজানি হয়ে যাবেই তখন তোমাকে না বলেই আর কি উপায়, তোমাকে দিয়েই শুরুটা করি। একটু চুপ করলো বারিন। রবি তখন বারিনের কথাগুলো শুনে বেশ খানিকটা অবাকই হচ্ছে। এমন কথা বলবে সে যেটা আর কেউ জানে না, আর সে কথা শুনে তাকে খারাপ ভাবার কারণটাই বাকি। নিশ্চয়ই কোনো ব্যক্তিগত কথাই হবে। দেখো ভাইয়া, আমি এখন তোমাকে যে কথাটা বলছি সবটা সত্যি কথা। তুমি যে কথাটা জানো, শুধু তুমি কেন, আসলে সকলেই যে কথাটা জানে সেটা ভুল। আমার স্ত্রী মধুমিতা আসলে চলে যায়নি, কারোর সাথে পালিয়ে যায়নি। ও আসলে মারা গেছে। ওকে আসলে খুন করা হয়েছে। খুন করা হয়েছে? এইসব কি বলছো তুমি বারিন্দা? কে খুন করেছে বৌদিকে? আর তুমি তার এগেনস্টে পুলিশে কমপ্লেন করোনি কেন? দাঁড়াও রবি, একটু মন দিয়ে আমার কথাটা আগে শোনো। রবিকে থামিয়ে দিয়ে কথাটা বলল বারিন। তারপর গলার স্বর যতটা সম্ভব শান্ত করে বলল, মধুমিতাকে আসলে আর কেউ নয়, আমি খুন করেছি। কি? তুমি খুন করেছো? কথাটা শুনে রবি যেন আকাশ থেকে পড়ল। বারিন্দা একজন খুনি? বারিন্দা, যাকে রবি অফিসের সবচাইতে ভালো মানুষ, সবচাইতে দায়িত্বশীল মানুষ বলে মনে করেছিল, আর সেই প্রিয় মানুষটা খুন করেছে তার নিজের স্ত্রীকে। জানি আমার কথাটা শুনে যথেষ্ট অবাক হয়েছ। আবার কথা বলতে শুরু করলো বারিন। কিন্তু রবি, আমি সমস্তটাই সত্যি কথা বলছি। আসলে কি জানো, বিয়ের কয়েক মাস পর থেকেই আমার মধুমিতাকে কেমন যেন অসহ্য লাগতে শুরু করেছিল। মানে সহ্য হতো না একেবারে। যদিও আমরা একে অপরকে ভালোবেসেই বিয়ে করেছিলাম, হ্যাঁ, আমাদের লাভ ম্যারেজ, তবুও আমার মনে হয়েছিল হয়তো আমার বিয়ে করাটা উচিত হয়নি। ও হয়তো আমার যোগ্য না। আমি হয়তো বিয়ের জন্য আরও অনেক ভালো মেয়ে ডিজার্ভ করতাম। যদিও মধুমিতার কোনো দোষ কিন্তু আদৌ ছিল না। সে সর্বদাই চেষ্টা করত যে আমার কাছে সে যোগ্য স্ত্রী হয়ে ওঠার। তবুও তার ওই নম্র ভদ্র স্বভাবটাই যেন আমার একেবারে পছন্দ ছিল না। এক নাগারে কথা বলে যাচ্ছিল বারিন। রবির মাথায় এখন বারিনের কোনো কথাই ঢুকছে না। সে এখন মনে মনে ভাবছে, তার বারিন্দা তাহলে সত্যি একজন খুনি। সে এখন তাহলে একজন খুনির পাশে বসে আছে।
তারপরে একদিন সুযোগ বুঝে আমি ঘুমের মধ্যে গলা টিপে খুন করলাম মধুমিতাকে। বারিন হয়তো কিছুটা বুঝতে পারলো যে রবি এই মুহূর্তে তার কথা শুনছে না, তবুও সে বলেই চলল, যেন বর্তমানে নিজেই নিজের কাছে দোষ স্বীকার করছে। অতর্কিতে আক্রমণ করাতে সে নিজেও বুঝে উঠতে পারেনি কিছু। আসলে সে নিজেও তো কোনোদিন বুঝতে পারেনি যে আমি বারিন চ্যাটার্জি এতটা খারাপ মানুষ ছিলাম, এতটা নোংরা প্রকৃতির মানুষ ছিলাম। নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, অনেক চেষ্টা করেছিল সে আমার হাত থেকে নিজেকে মুক্ত করার, কিন্তু পারেনি সে। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল সে। আসলে সে তো একজন মেয়ে মানুষ ছিল, একজন পুরুষের শক্তির সামনে সে পারবে কি করে? হ্যাঁ, কথা বলতে বলতে হঠাৎ করে বারিনের চোখ দুটো যেন বড় বড় হয়ে উঠল, যেন এক পৈশাচিক আনন্দ ফুটে উঠছে তার মুখে। এ কোন বারিনকে দেখছে রবি? এ তো তার সেই শান্ত ভদ্র বারিন্দা নয়। এই বারিন্দাকে তো সে চেনে না, কোনোদিন দেখেও নি। একজন মানুষ নিজের স্ত্রীকে মেরে ফেলার জন্য তার মনে কোনো অনুশোচনার আভাসটুকু হয়তো নেই, বরং এক নিদারুণ পরিতৃপ্তির বহিঃপ্রকাশ ঘটেছে তার মধ্যে। এরপর তার ডেড বডি নিয়ে রাতের অন্ধকারে পুঁতে দিলাম বাড়ির উঠোনে। তার কাপড় চোপড় আর ওই কিছু গয়নাগাটি নিয়ে পুড়িয়ে দিলাম। সবাইকে বলে বেড়ালাম সে পালিয়ে গেছে, অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছে। হ্যাঁ, বিশ্বাসঘাতক। এমনকি থানাতেও তার নামে টাকা পয়সা চুরি করার কমপ্লেন জানালাম। পাড়া প্রতিবেশী, অফিসের লোকজন সবাই জানলো যে আমার বউটাই আসলে খারাপ ছিল, আমাকে ঠকিয়ে এসে চলে গেছে। কেউ যদি সামান্য কিছু সন্দেহ করেও থাকে, তবুও প্রমাণ কোথায়? প্রমাণ ছাড়া তো কেউ কিছুই জানতে পারবে না। হঠাৎ করেই বারিন উঠে দাঁড়ালো। হাসি ভাইয়া, আমাকে এখন থানায় যেতে হবে, অনেক কাজ বাকি আছে। যে পুলিশের কাছে আমার সব দোষ স্বীকার করতে হবে। জানি তুমি হয়তো আর কখনো আমার মতো অপরাধীর মুখদর্শন করতে চাইবে না, তবু যদি কখনো আমাকে দেখতে আসো থানায়, তবে দেখা হবে। আসলাম। কতদিন আর নিজেকে আড়াল করে রাখবো সকলের থেকে? যাই, ধরা দিয়ে পারে। রবি এখন চুপ করেই বসে আছে। এখন সে কি করবে বুঝতে পারছে না। সে কি বারিনকে আটকাবে, বিরত রাখবে তাকে থানায় যাওয়া থেকে, বাধা দেবে তাকে সমস্ত দোষ স্বীকার করা থেকে? কিছু একটা বলতে যাচ্ছিল রবি বারিনকে উদ্দেশ্য করে, কিন্তু সেদিকে তাকিয়ে দেখল বারিন নেই সেখানে। সে তখন বেরিয়ে পড়েছে পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। না, কি দেখছি আমি? আমি কি দেখছি? যে অবিশ্বাস্য! ভয় আর বিস্ময় হাত থেকে খাঁড়াটা পড়ে গেল ডাকাত সর্দারের। আমাকে ক্ষমা করে দে তুই, আমাকে তুই ক্ষমা করে দে। হাত জোর করে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লেন তিনি। মুখের থেকে সেই চাদরটা সরে যাওয়াতে এখন ডাকাত সর্দারের মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তার পাশে দাঁড়িয়ে একটা 7-8 বছরের বাচ্চা মেয়ে। সে নিজেই হাঁড়িঘাট থেকে মুক্ত হয়ে উঠে দাঁড়িয়েছে তার সামনে। ওরে বাছা, থাম, আর কাঁদতে হবে না তোকে। ডাকাত সর্দারের দিকে তাকিয়ে মুচকি হেসে কথাটা বলল সেই মেয়েটি। ডাকাত সর্দারের 2 চোখ বেয়ে তখন জল গড়িয়ে পড়ছে। মা, আমার যে মস্ত ভুল হয়ে গেছে মা। ওরে বোকা ছেলে, তুই কেন বুঝিস না? আমি যে সকলেরই মা। যেমন আমি তোর মা, তেমন জগৎ সংসারেরও মা। আর তুই আমারই সন্তানের বলে ছড়িয়ে আমাকে তুষ্ট করতে চাইছিস? ডাকাত সর্দারকে বলে উঠল সেই বাচ্চা মেয়েটি। আর ওই সব হিংসা, রক্তপাত, তা যে আমার একদমই পছন্দ নয়।
ওইসব রক্তক্ষরণ ভেদাভেদ করে তুই কি আমার আশীর্বাদ পেতে চাস? মা, আমার মহা পাপ হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে। ওঠ বাছা, ওঠ। ডাকাত সর্দারের কাছে আরেকটু এগিয়ে এলো মেয়েটি। মনে রাখিস, জগতের সকল নারীর মধ্যেই আমি থাকি। নারীরা যে মায়ের জাত হয় রে পাগল, তা সে নিজের মা হোক বা জগৎ সংসারের মা। তবে তুই মহাপাপী হলেও তোর ভক্তিতে আমি মহা খুশি হয়েছি। আমার পুজোর জন্য তোর মনের মধ্যে কোনো স্বার্থবোধ কাজ করেনি। হয়তো তুই মহাঘাতক, অনেক অন্যায় তুই করেছিস, তবে আমার পরম ভক্ত হওয়ার কারণে আজ আমি তোকে ক্ষমা করে দিলাম। তবে মনে রাখিস, এই জগতের মেয়েদের কোনো দিন তুই অবহেলা বা অবজ্ঞা করিস নে, কারণ তাদের অপমান করা মানে যে স্বয়ং আমাকে অপমান করা। মা, আমি তোর কথা সর্বদা স্মরণে রাখবো রে মা। চোখের অশ্রু মুছে কথাটা বললেন ডাকাত সর্দার। আমি এখন থেকে এই সমস্ত পাপ কাজ সব ছেড়ে দেবো, সব সব একাগ্র মনে নিবিড় ভাবে শুধু তোরই সেবায় নিজেকে নিয়োজিত করবো রে মা, শুধু তোর সেবায় নিজেকে নিয়োজিত করব। তবে তাই হবে বাছা। মেয়েটি তার ডান হাতটা আশীর্বাদের ভঙ্গিতে ডাকাত সর্দারের মাথায় রাখলেন। তবে তুই যখন আমার দর্শন পেয়েছিস, তখন তোর মনের একটা ইচ্ছে আমি পূরণ করব। বল, তোর মনের কি ইচ্ছে আছে বল। মা, তোর দর্শন পেয়েছি, এটাই তো আমার কাছে অনেক। তবে তুই যদি নিতান্তই আমার মনের ইচ্ছা পূরণ করতে চাস, তবে আমাকে কথা দে মা, তুই পরের জন্মে আমার ঘরে আমার মেয়ে হয়ে জন্মাবি। কথা দে মা, আমি তোকে পরের জন্মে আমার কন্যা রূপে সেবা করতে চাই মা, সেবা করতে চাই। কথা দে মা, তুই আমায় কথা দে, কথা। বেশ, তোর মনের ইচ্ছাই পূরণ হবে, বলে উঠলেন বালিকার বেশে থাকা দেবী। তবে পরের জন্মে তুই নিহাতি সাধারণ মানুষ হয়ে জন্ম নিবি, আর এই জন্মের কথা কিছুই তোর মনে থাকবে না। আমি তোর ঘরে এক সাধারণ মানবী রূপেই জন্মগ্রহণ করব, সাধারণ মেয়ের মতোই জীবনযাপন করব। তবে আমি যেখানে জন্ম নেব, সেখানে আমি কোনো মেয়ের অত্যাচার সহ্য করব না। মেয়েদের ওপর কেউ যদি অত্যাচার করে, তবে আমি আবার নিজের রূপ ধারণ করব আর অত্যাচারীকে শাস্তি দেব। তবে সেখানকার কেউই আমাকে দেবী রূপে চিনবে না, এমনকি তুইও না। সাধারণ মানুষ হিসাবে পরের জন্মে আমি তোর মেয়ে হয়ে থাকব। এবার তবে আসি বাবা, ভালো থাকিস। ঠিক আছে মা, তুই যেরকমটা বলবি সেরকমটাই হবে, সেরকমটাই হবে। হঠাৎ করে তীব্র আলোর জ্যোতিতে ধাঁধিয়ে গেল ডাকাত সর্দারের চোখ, আর সেই আলোর সঙ্গে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন দেবী। মা, মা কোথায় চলে গেলি তুই? মা, মা কোথায় চলে গেলি তুই? মা, মা, মা। কাতর স্বরে কথাটা বললেন ডাকাত সর্দার। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল রবির। রবি তার নিজের বাড়িতে তার ঘরেই শুয়েছিল। গ্রাম থেকে চলে এসেছে 2 দিন হয়ে গেছে। বারিনকে পুলিশ অ্যারেস্ট করেছে। তার কথা মতন তার বাড়িতে অনুসন্ধান করে একটা নরকঙ্কাল উদ্ধার করেছে পুলিশের দল। কিন্তু রবি বুঝতে পারছে না এখন ঘুমের মধ্যে যা সে দেখল সেটা কি সত্যি ছিল। আর সর্দারের চেহারায় সে যাকে দেখল সে তো আর কেউ ছিল না, তার গ্রামের বিশু কাকা ছিল। তাকে স্বপ্নের মধ্যে কেন এরকম ডাকাতের বেশে দেখল সে?
তবে কি অনেক বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনার কথা রুবি কি আজ স্বপ্নে দেখল? যা গ্রামের পুরোহিত অচিন্ত্যবাবু কয়েকদিন আগে তাদের বলেছিলেন গ্রামের সেই মন্দিরে, তবে কি সেটা শুধুই স্বপ্ন ছিল না, সত্যি সেরকমটা ঘটেছিল অনেক বছর আগে? কিন্তু বিশু কাকাকে সে দেখল কেন? আর দেবীর বলা সেই কথাগুলো, তার যে এখনো কানে ভাসছে সেই কথাগুলো, তবে কি বিশু কাকাই ছিল আগের জন্মে সেই ভবা ডাকাত? তাই যদি হয় তবে দেবীর কথা মতো এ জন্মে দেবী তার ঘরে তার মেয়ে হয়ে জন্ম নেবে। আর তার মেয়ে তো পূর্ণা। তবে কি পূর্ণা? না না না, এসব কি ভাবছে সে? এটা তো শুধুই স্বপ্ন ছিল, কিন্তু সে কেনই বা হঠাৎ এরকম স্বপ্ন দেখবে? এ কি শুধুই স্বপ্ন ছিল, নাকি স্বপ্নের আড়ালে লুকিয়ে ছিল কোনো অজানা গোপন রহস্য? এতক্ষণ শুনছিলেন সায়ন রুদ্রর লেখা গল্প নিস্তার নেই। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেইল করতে পারেন frequencylife5@gmail.com এই ঠিকানায়, এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ হন্টেড 100। হন্টেড 100-এর আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন Haunted 100